রাফা ক্রসিংয়ে আবার অনিশ্চয়তায় মুমূর্ষু রোগীরা, গাজায় অব্যাহত প্রাণহানি। কামিশলির পূর্ণ নিয়ন্ত্রণ নিল সিরিয়ার সরকারি বাহিনী, স্বস্তি ও শঙ্কার দোলাচলে রয়েছেন স্থানীয়রা। আন্তর্জাতিক বিনিয়োগ টানতে কুয়েতে অর্থনৈতিক সংস্কারের ঘোষণা। সামাজিক সংস্কারের অংশ হিসেবে নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিয়েছে ইরান। সৌদি আরবে প্রদর্শিত হয়েছে বিশ্বের বৃহত্তম হাতে লেখা কোরআন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি সাবরিনা সুপা। গাজা ইজিপ্টের সীমান্ত ক্রসিংয়ে আবারও অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিয়েছে। বুধবার রাফা ক্রসিং দিয়ে মুমূর্ষু রোগীদের যাতায়াত স্থগিত করেছে ইসরায়েল। দীর্ঘ প্রতীক্ষার পর জরুরি চিকিৎসার জন্য গাজার মুমূর্ষু রোগীদের সরিয়ে নেয়ার কথা থাকলেও তৃতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল এই প্রক্রিয়া। এতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাজারো প্যালেস্টিনিয়ানের ভাগ্য আবারও অনিশ্চয়তায় পড়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই গাজা সিটির বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে দখলদার বাহিনী। দিনভর ভয়াবহ বিমান ও ড্রোন হামলায় চিকিৎসক সহ অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। গাজার আকাশে যুদ্ধবিরতির স্বস্তি আসার কথা থাকলেও অনিশ্চয়তা এখনো কাটেনি। রাফা ক্রসিং খুলে দেওয়ার পর মুমূর্ষু রোগীদের মনে যে আশা জেগেছিল তা আবারও অনিশ্চয়তায় ঢেকে গেছে। বুধবার গাজা ইজিপ্ট সীমান্তের এই ক্রসিং দিয়ে কোনো রোগীকে বের হতে দেওয়া হয়নি। খান ইউনিসের রেড ক্রিসেন্ট হাসপাতালে অপেক্ষমান রোগীদের এদিন সকালেই জানানো হয় সীমান্ত পারাপার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আমরা খান ইউনিসের মেডিকেল রিহ্যাবিলিটেশন হাসপাতাল থেকে আহত অসুস্থদের তৃতীয় দলটিকে সরিয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জানানো হয়েছে এই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আমরা এখন আগামীকালের অপেক্ষায় আছি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এসব রোগীদের উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে জানানো হয় আজকের মতো সব যাত্রা বাতিল। ইসরায়েলিদের দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় এই বিলম্ব। অথচ ২ বছরের বিধ্বংসী যুদ্ধে গাজায় ১৮,০০০-এরও বেশি মানুষ জরুরি চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। বুধবার ভোর থেকে চিকিৎসক ও শিশু সহ ২১ জনের বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করা হয়। স্বজনহারাদের আর্তনাদে এদিন ভারী হয়ে ওঠে গাজার বাতাস। আমরা ঘুমাচ্ছিলাম, তখনই ট্যাঙ্ক থেকে আমাদের বাড়িতে শেল ছোড়া হয়। আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে মেয়ে সবাই শহীদ হয়েছে। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, এবার দয়া করে থামুন। গাজা সিটি এবং খান ইউনিসের আকাশে ইসরায়েলি ড্রোন নাসের মেডিকেল কমপ্লেক্সের দিকে যাওয়ার প্রধান রাস্তা সহ বিভিন্ন সড়কের উপর দিয়ে যুদ্ধ বিমানের চলাচলের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে গোটা এলাকা। আল শিফা হাসপাতাল সূত্র জানায় এদিন একজন নারী চিকিৎসকও প্রাণ হারিয়েছেন। গাজায় দখলদার নিধনযজ্ঞ এখন থামেনি। আজ আমরা আল শিফা হাসপাতালের একজন নারী চিকিৎসককে হারিয়েছি। দখলদার বাহিনী প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, ফলে প্রতিদিনই বাস্তুচ্যুতি ও হত্যাকাণ্ড ঘটছে। চিকিৎসকদের দাবি তথাকথিত যুদ্ধবিরতির পর থেকে গাজায় অন্তত ৫০০ জনের বেশি প্যালেস্টিনিয়ান আইডিএফ এর হামলায় প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ১,২০০-র বেশি মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে তা আটকে রাখে ইসরায়েল। চলতি সপ্তাহে গাজাবাসীর চলাচলে ক্রসিংটি খোলা হলেও ২ দিন পার হতেই আবারও অনিশ্চয়তা দেখা দিল। দখলদার বাহিনীর এমন রহস্যজনক আচরণে বিপন্ন অবস্থায় গাজার অসহায় রোগীরা। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় কুর্দি নিয়ন্ত্রিত শহর কামিশলি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী। দীর্ঘ ১৪ বছর পর কেন্দ্রীয় সরকারের সাথে কুর্দি প্রশাসনের করা এক বিশেষ চুক্তির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ চালুর এই উদ্যোগকে কামিশলির বাসিন্দারা একদিকে যেমন ইতিবাচকভাবে দেখছেন, তেমনি দীর্ঘদিনের পুরনো শাসনের বৈষম্য ফিরে আসার আশঙ্কাও করছেন অনেকে।
দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধ আর কুর্দি প্রশাসনের শাসনের পর উত্তর পূর্ব সিরিয়ার কামিশলি শহরে ফিরেছে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনী। সরকার ও এসডিএফ এর মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির আওতায় শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন দামাস্কাসের কেন্দ্রীয় প্রশাসন। সরকারি এই প্রত্যাবর্তনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ স্থিতিশীলতার আশা করলেও কারো মনে এখনো গেঁথে আছে পুরনো বৈষম্যের স্মৃতি। আমরা সরকারি প্রতিষ্ঠান চালুর বিরোধী নই, আমরা সিরিয়ার স্থিতিশীলতা চাই, কিন্তু আমরা চাই না কেউ আমাদের উপর আধিপত্য বিস্তার করুক। 70 বছর আমরা অবিচারের মধ্যে ছিলাম, তাই নতুন করে কারো নিয়ন্ত্রণ আমরা আর মেনে নেব না। তবে মাসুদ রাশানের মতো সবাই শঙ্কিত নন। অনেকের কাছে সরকারি প্রতিষ্ঠানের ফিরে আসা মানে হলো নাগরিক অধিকারের নতুন সুযোগ। আমি বিষয়টিকে ইতিবাচক ভাবেই দেখছি। এক যুগের বেশি সময় ধরে আমি দামাস্কাসে যেতে পারিনি, আমার কোনো পরিচয়পত্র বা পাসপোর্ট নেই। এখন যদি সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ শুরু করে তবে আমি আমার জাতীয় পরিচয়পত্র পাবো এবং আমার শিক্ষাগত সনদগুলোও সত্যায়িত করতে পারবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কামিশলির গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। চুক্তি অনুযায়ী সরকারি বাহিনীর সাথে যৌথভাবে কাজ করবে কুর্দিদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। জানুয়ারিতে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর সাথে সংঘাতের পর এই চুক্তিটি বড় ধরনের রক্তপাত এড়াতে সক্ষম হয়েছে। তবে এই শান্তি কতটা স্থায়ী হয় এখন সেটিই দেখার বিষয়। তাসনিম তাজিন, টিভিএন 24 নিউজ ডেস্ক। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং আয়ের উৎস বহুমুখীকরণ করতে এবার সুকুক বা ইসলামিক বন্ড আইন চালুর ঘোষণা দিয়েছে কুয়েত। বুধবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল আবাদ আল সাবা এই তথ্য জানান। তিনি বলেন, আইনের মাধ্যমে সরকার স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ইসলামী শরিয়া সম্মত বন্ড বা সুকুক বিক্রি করবে। এতে সরাসরি তেল বিক্রি না করেও বড় অঙ্কের নগদ অর্থ সরকারের হাতে আসবে। কুয়েতের মোট রাজস্বের প্রায় 90% আসে খনিজ তেল থেকে। গত বছরও আন্তর্জাতিক বাজার থেকে $11 বিলিয়ন বেশি ঋণ সংগ্রহ করেছে দেশটি। নতুন এই সংস্কারের ফলে কুয়েতের বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়বে এবং অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। গত এক বছরে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে বৈচিত্র্য আনতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা এখন দেশে এবং আন্তর্জাতিক বাজারে সরকারি সুকুক বা ইসলামী বন্ড ছাড়ার বিষয়ে প্রথম আইনটি অনুমোদন করতে যাচ্ছি। এই আইনটি বিদ্যমান আর্থিক চ্যালেঞ্জগুলো আরো সহজভাবে মোকাবিলা করতে পারবে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে ইরানে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাচ্ছেন নারীরা। গত মাসে সরকার বিরোধী বিক্ষোভে 3000-এরও বেশি মানুষের প্রাণহানির পর সামাজিক সংস্কারের অংশ হিসেবে মঙ্গলবার এই ঐতিহাসিক ডিক্রিতে স্বাক্ষর করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। সংশ্লিষ্ট দপ্তর এখন থেকে নারী আবেদনকারীদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানে বাধ্য থাকবে। এদিকে আমেরিকার সাথে আঞ্চলিক উত্তেজনার পারস্পরিক সংলাপ প্রচেষ্টার খবরের মাঝেই উত্তপ্ত হয়ে উঠেছে আরব সাগর। গভীর সমুদ্রে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নৌবহরের দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে F-35 যুদ্ধ বিমান। এছাড়া হরমুজ প্রণালীতে আমেরিকান পতাকাবাহী একটি বাণিজ্যিক ট্যাঙ্কারকে ইরানি বাহিনীর হয়রানির খবরও পাওয়া গেছে। সৌদি আরবে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম হাতে লেখা কোরআন প্রদর্শনী। পবিত্র মক্কার হেরা সাংস্কৃতিক জেলায় অবস্থিত হলি কোরআন মিউজিয়ামে এই প্রদর্শনী শুরু হয়েছে। 312 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 220 সেন্টিমিটার প্রস্থের এই বিশাল পাণ্ডুলিপিটি ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। 16শো শতাব্দীর একটি ঐতিহাসিক কোরআনের হুবহুব অনুকরণে তৈরি এই পাণ্ডুলিপিতে রয়েছে 700 পৃষ্ঠা। এতে আরবি সাহিত্যে সুলুস এবং নাস্ক লিপির চমৎকার সংমিশ্রণ সহ সোনালী কারুকাজ ও দ্রৌপদী ইসলামিক ক্যালিগ্রাফি মুনশিয়ানা ফুটে উঠেছে। 1883 সালে এটি ওয়াকফ হিসেবে দান করা হয়েছিল, যার মূল কপিটি এখনও সংরক্ষিত আছে কিং আব্দুল আজিজ লাইব্রেরিতে।
ইসলামের মহান শিল্পশৈলী ও পবিত্র কোরআনের প্রতি মুসলিম উম্মার গভীর শ্রদ্ধার এক নিদর্শন হিসেবে এই প্রদর্শনী দেশি বিদেশি দর্শনার্থীদের মুগ্ধ করেছে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন CBN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।